এরপরে আমরা বিষয় 5, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সংক্ষেপে এসআর অ্যাক্ট 1877। 10টি প্রশ্ন, 10 নম্বর। শর্ট সাজেশন দেওয়া আছে, মাত্র 26টি আমরা সেকশন পড়ব, 57টির প্রায় অর্ধেক। আর যারা আরো কম পড়বেন 3 স্টার পড়লে 5টা কমন পাবেন কিনা গ্যারান্টি নাই। 26টি পড়বেন, র্যাপিড রিভিশন। এখানে দেখেন কত সালের আইন, 1877 সালের। এইটা 1 নম্বর আইন। এটা পাস হয় বা প্রকাশিত হয় বা ইফেক্ট মানে পাবলিশ হয় 7 ফেব্রুয়ারি 1877। দেখেন সুন্দর একটা মিল আছে, 7 আর 77, তাই না? হ্যাঁ স্যার। কার্যকর হয় 1 মে 1877। এটা সর্বশেষ সংশোধন হয় হচ্ছে 2004 সালে। সংশোধনীটা কার্যকর হয় পরের বছরের 1 জুলাই 2005। যেমন 21 এ, 21 এ এই সেকশনটি যুক্ত হয় এবং অনুচ্ছেদ 113 এবং 114 এটা সংশোধন হয়। 113-তে আছে কোনো চুক্তি প্রবল বা চুক্তি বাস্তবায়নের তামাদির মেয়াদ আগে ছিল 3 বছর, 2004-এর সংশোধনের মাধ্যমে হলো 1 বছর, যেটা 1 জুলাই 2005 থেকে কার্যকর। বুঝতে কার্যকর। পারলাম? এই 3 জায়গায় জি। সংশোধন হয়েছে। এটি একটি মৌলিক আইন। সিভিল সাইটে এটাই একমাত্র মৌলিক আইন, আর ক্রিমিনাল সাইটে পেনাল কোড মৌলিক আইন। তো জি। এই আইনটা দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 1862 এর আদলে, মানে এটাকে ফলো করে ডক্টর হোয়াইটলি স্টোকস 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া বা ড্রাফট প্রণয়ন করেন। তাহলে এই আইনের জনক কে? ডক্টর হোয়াইটলি স্টোকস। স্টোরস। আজ এটা পড়ছি, মানে ভালো সিভিল বোঝেন উনি, তাই না? তাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সুনির্দিষ্ট প্রতিকার আইনটি মূলত ইংলিশ ইকুইটি আইনের উপর প্রতিষ্ঠিত। প্রতিকার 2 ধরনের দেওয়া হবে, আইনগত প্রতিকার বা লিগ্যাল রিলিফ। যেখানে আইনগত প্রতিকার দেওয়া যাবে না সেখানে ন্যায়গত বা ন্যায়সঙ্গত প্রতিকার, যেটাকে বলা হবে ইকুইটেবল রিলিফ। তাহলে ইকুইটি মানে কিন্তু ন্যায় ন্যায় করা, হ্যাঁ। হ্যাঁ। প্রতিকার অন্যভাবে 2 ধরনের, সুনির্দিষ্ট প্রতিকার এবং ক্ষতিপূরণমূলক প্রতিকার। ক্ষতিপূরণমূলক প্রতিকার কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার নয়। যেমন আমি একটা বাড়ি কিনতে চেয়েছিলাম, 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি, আমাকে আরও 50 লক্ষ টাকা দিতে হবে, মোট 60 লক্ষ টাকা। বায়না করা হলো, 6 মাস পরে সেটা রেজিস্ট্রি হবে। 6 মাস পরে বাড়ির দাম আরও কিছু বৃদ্ধি পাওয়ায় তিনি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন বাড়িটা। এখন আমি সেটা আটকানোর জি। চেষ্টা করছি। আমি মামলা করলাম যে আমার যেহেতু একটা চুক্তি আছে 21 এতে, আমি সেটা রেজিস্ট্রিও করেছি বায়নাটা। তাহলে আমি 10 লক্ষ টাকা দিয়েছি, আর এই হলো আমার 50 লক্ষ টাকা, এখন আমার বাড়িটা লিখে দেন। এখন যদি বলে যে না, আমরা বাড়ি তো অন্য জায়গায় বিক্রি করে দেবো, দাম বেড়ে গেছে, অন্য জায়গায় 1 কোটি টাকায় পাচ্ছি, কেন আপনাকে 60 লক্ষ টাকায় দিব? কিন্তু আমি তো আগে কিনে নিয়েছি, যদিও পুরোটা কিনা হয়নি, আমি যেহেতু অ্যাডভান্স বায়না দিয়েছি, অতএব এই বাড়ির মালিক আমি হওয়াটা কি হকদার। আমি মামলা করার পর আমি বলবো ওই বাড়িটাই আমাকে দিতে হবে, সুনির্দিষ্টভাবে ওই বাড়িটি। এখন বিবাদী যিনি বাড়ির প্রকৃত মালিক, আগের মালিক, তিনি যদি বলে যে আমার 2টা বাড়ি আছে ভাই, এই বাড়িটা না নিয়ে পাশের আরেকটা বাড়ি নেন, আমি বলবো ওইটা না, আমি ওইটাই নিব যেটা কিনতে চেয়েছিলাম। দ্যাট ইজ স্পেসিফিক, সুনির্দিষ্ট। সুনির্দিষ্টভাবে এই বাড়িটাই নিব আমি। এখন যদি ওরা বলে যে ঠিক আছে, আপনি তো 10 লক্ষ টাকা দিয়েছেন, আপনাকে আরও 10 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ফেরত। তার মানে এটা আমার সুনির্দিষ্ট প্রতিকার হলো না, আমার বাড়ি পাওয়ার স্বপ্ন আর পূরণ হবে না যদি আমি মেনে নিই। তাহলে আমার 10 লক্ষ টাকা লাভ হবে ঠিকই, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার নয়, এটা ওই বাড়ি ক্ষতিপূরণমূলক আর প্রতিকার। পাওয়া হবে না। হ্যাঁ, ওই বাড়ি পাওয়া হলো না কিন্তু ক্ষতিপূরণ পেলাম আমি। দ্যাট ইজ নট স্পেসিফিক রিলিফ। ওকে, ওকে। যা চাইবো তাই দিতে হবে, সেটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার আদালত প্রদান প্রদান করা আদালতের বিবেচনামূলক বা ইচ্ছাধীন ক্ষমতা, একটু আগে আমরা দেখলাম, যা দিতে আদালত বাধ্য নয়। দেওয়ানি আদালত অগ্রকর মোকদ্দমায় বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, কততে বলা আছে? 5-তে, আবার 44 ধারাতেও বলা আছে। জি। রিসিভার নিয়োগের ক্ষমতা দেওয়া আছে 44 ধারায়, এবং দেওয়া যাবে সেটা বলা 44। আছে 5-তে।
পাঁচ ধারায় মূলত মানে এক পলকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি প্রতিকার দেওয়া যায় এই ধরনের পাঁচ প্রকারের প্রতিকারের কথা বলা হয়েছে। পাঁচ ধারা, পাঁচ প্রকারের প্রতিকার একটু পরে আমরা দেখব। জি। ক্ষতিপূরণমূলক প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ, প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট প্রতিকার নয়, একটু আগে ব্যাখ্যা দিলাম না বাড়ি দিয়ে। হ্যাঁ। দণ্ডমূলক রায় বা শাস্তি প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 প্রযোজ্য নয়, ধারা 7-এ বলা হচ্ছে। তার মানে এটা এই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অনেকে না। এভাবে প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন তামাদি আইন মূল ফৌজদারি মামলায় প্রযোজ্য নেই, এটাও তাই। না। কারণ এটা পিওর সিভিল মামলার ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণের রায় প্রদান ছাড়া অন্য কোনোভাবে পক্ষসমূহের অধিকার নির্ধারণ ও ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। এটা 5-এর ঘতে বলা হয়েছে। আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19, 38 এবং 41 কয়টি ধারা হলো? তিনটি। 19, তিনটি। হ্যাঁ 19, 19 দুগুণে 38 এবং 41, এই তিনটি ধারায় ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। তাহলে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে তিনটি মাত্র ধারাই। সেকশনে। অ্যাড ভোলেরাম ল্যাটিন শব্দ, এর অর্থ কি? মূল্যানুপাতিক, ইংরেজিতে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। তাহলে অ্যাড ভ্যালুরাম ল্যাটিন শব্দ, বাংলা হচ্ছে মূল্যের অনুপাতে, মানে মূল্য বেশি হলে কোর্ট ফি বেশি দিতে হবে, মূল্য কম হলে কোর্ট ফি কম দিতে হবে। সাধারণত 2% কোর্ট ফি দিতে হয়। তাহলে এক জি লক্ষ স্যার। টাকার যদি কোনো সম্পত্তি হয় তার কোর্ট ফি আসবে 2000 টাকা, দুই 2% হলে। হাজার এটার 2000-এর পর আবার 15% ভ্যাট দিতে হবে, মানে আরো জি। 300 টাকা যুক্ত হবে। এটা হচ্ছে করতে হবে। মামলা করার কোর্ট ফি। তাহলে ইংরেজি অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু, যদি প্রশ্ন আসে অ্যাড ভ্যালোরাম কাকে বলে, ইংরেজিতে অপশন থাকতে পারে, আবার বাংলাতে অপশন থাকতে পারে। দলিল বাতিল বা রদ ও চুক্তি বলবৎকরণ মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তার মানে মূল্যের অনুপাতে দিতে হবে। বুঝতে পেরেছেন? মানে কোন মামলার জি কোর্ট ফি স্যার। কত, এই এসআর এক থেকে আসে, যদিও কোর্ট ফি আইনে সেটা বলা আছে। তারপরেও আমাদের কোর্ট ফি আইন না পড়েও এখানে একটু পড়ে নিতে হবে। আমি লিস্ট করে দিয়েছি, আপনাদের হেল্প হবে। দখল পুনরুদ্ধারের মোকদ্দমার ফি, মানে 8 ধারায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, সরি 9 ধারায়, দখল পুনরুদ্ধার হচ্ছে 9 ধারায় এসআর অ্যাক্টের অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি এর অর্ধেক, মানে 9 ধারায় অর্ধেক, 8 ধারায় পুরোটা। বন্টন, বাটোয়ারা ও ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি 300 টাকা। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। অর্ধেকের অর্ধেকের পরে আপনারা এটা কমা দিবেন, অথবা এটাকে 21 নাম্বার করে দিলে ভালো হতো। হ্যাঁ, এটা 21 নম্বরেই ছিল, ভুল করে আমার এটা 20-এর সাথে উঠে গেছে। তার মানে এটা আলাদা একটা পয়েন্ট, বন্টন থেকে শুরু হবে। আপনারা এখানে একটু চিহ্ন করে ওকে রাখবেন। স্যার। জি। ব্যাখ্যা সমূহ ইন্টারপ্রিটেশন ক্লজ, এটা কোথায় দেওয়া আছে? 3 ধারায়। 3 ধারাতে ধারা। সংজ্ঞা নাই, ধরে রাখবেন 3 ধারাতে সংজ্ঞা নাই বা ডেফিনেশন নাই। অন্য আইনে যেমন সংজ্ঞা ডেফিনেশন থাকে, এখানে ইন্টারপ্রিটেশন ক্লজ বলছে। ব্যাখ্যা। ঠিক আছে? কি কি বিষয় আছে? 4টি বিষয় আছে। এক, বাধ্যবাধকতা বা অব্লিগেশন, আইন দ্বারা কার্যকরণযোগ্য কর্তব্য। যেমন আমি একজনের সাথে চুক্তি করলাম, চুক্তির শর্তগুলো মানতে আমি বাধ্য, দ্যাট ইজ মাই অব্লিগেশন। যেমন আপনার থেকে আমি পেমেন্ট নিয়েছি, আপনাকে 2টা নোট দিব বলেছি, 2টা নোট দিতে আমি বাধ্য, তাই না? দিয়েছি না 2টা নোট আপু? জি স্যার। তাহলে এইটা আমার বাধ্যবাধকতা, দ্যাট ইজ মাই অব্লিগেশন। এবং এই অব্লিগেশনটা আপনার জন্য কি? রাইট। এটা পাওয়া আপনার জন্য রাইট, আর এটা দেওয়া আমার জন্য কি? অব্লিগেশন বা মাই ডিউটি। ওকে, ডিউটি অ্যান্ড অব্লিগেশন একই ওকে। জিনিস। ডিউটি এবং অব্লিগেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডিউটি তখনই অব্লিগেশন হবে যখন আইন দ্বারা সেটা কার্যকরণযোগ্য হবে। অনেক ডিউটি আইন দ্বারা কার্যকরণযোগ্য নাও হতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে ডিউটিটাই হচ্ছে অব্লিগেশন, যেটা আমি করতে বাধ্য। অব্লিগেশন। জিম্মা বা ট্রাস্ট, প্রকাশ্য বা উহ্যভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা। অঢেল সম্পত্তির মালিক মিস্টার রহিম, তিনি একটা কি করে দিলেন? হাসপাতাল তৈরি করে দিলেন। দিয়ে হাসপাতাল দেখভাল করার তার টাইম নাই, একটা ফেমাস ডাক্তারকে বলল যে এই সম্পত্তিটা আপনাকে আমি দান করলাম না, কিন্তু এটা ট্রাস্ট করে দিলাম এবং আপনাকে জিম্মাদার বা ওসি বা ট্রাস্টি নিয়োগ করে দিলাম। উক্ত মালিকানার অধিকারী বা আস্থাভাজন, তার মানে যে ডাক্তারের কাছে দিলাম, এ ডাক্তার ডেভিড, এই ডেভিড আস্থাভাজন একজন ব্যক্তি মনে করেন। তো ডেভিড কি করবেন? ডক্টর ডেভিড এই হাসপাতালটা দেখভাল করবেন এবং তার বিনিময়ে তিনি
এই জিম্মাদার হিসাবে বা ট্রাস্ট হিসাবে একটা নির্দিষ্ট পেমেন্ট নেবেন। বুঝতে পেরেছেন? তো জি। কে ট্রাস্টি কে ট্রাস্টি নয় এই বিষয়ে কিন্তু বইয়ে 8টি উদাহরণ আছে, উদাহরণ থেকে কখনো প্রশ্ন আসেনি। আপনার দেখার ইচ্ছা হলে আপনারা মূল বই থেকে দেখে নেবেন। 8টি উদাহরণ। হ্যাঁ, তাহলে ওই যে হাসপাতালটা হচ্ছে ট্রাস্ট, আর রহিম হচ্ছে প্রকৃত মালিক, ওনার। তো তিনি দায়িত্ব দিয়ে দিলেন কাকে? মিস্টার ডেভিডকে, ডক্টর ডেভিডকে। ডক্টর ডেভিড এখানে ট্রাস্টি। আর এই হাসপাতালে গরিব গরিব যারা আছে তারা কি করবে? বিনা মানে খরচে বা অল্প খরচে ট্রিটমেন্ট নেবে। বুঝতে পেরেছেন? তাদেরকে বলা হবে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি। সুবিধাভোগী বা হ্যাঁ, বেনিফিশিয়ারি, তাহলে একটা ট্রাস্ট প্রপার্টিটা থাকছে, প্রপার্টি মালিক থাকছে, ট্রাস্টি থাকছে, এবং যারা এর সুবিধা ভোগ করবে তাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি। যেমন কোনো অ্যাকাউন্টের কি করা হয়? নমিনি করা হয়, নমিনিকে বেনিফিশিয়ারি বলা হয়। বুঝতে পেরেছেন? মানে বেনিফিট কারা পাবে, দ্যাট ইজ তারাই হচ্ছে বেনিফিশিয়ারি। অত্তনি বা বন্দোবস্ত, এটাকে বলে সেটেলমেন্ট। কোনো সম্পত্তি সেটেলমেন্ট। কোনো সম্পত্তি কোন সময় কোন ব্যক্তি পাবে বা ভোগ করবে বা দখল করবে, তার নির্দেশ যে ব্যবস্থাপনায় থাকে সেটাই হচ্ছে বন্দোবস্ত। অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তির আনুক্রমিক সত্ত্বের প্রবর্তন করার সম্মতি প্রকাশ উইল নয়, পত্তনি দলিলের মাধ্যমে করতে হয়। কেউ ব্যক্তি যদি উইল করে, উইলে লিখে দিয়ে গেল যে আমার 10 বিঘা সম্পত্তি আছে, এই 10 বিঘা সম্পত্তির 5 বিঘা এই সম্পত্তিগুলো আমার বড় ছেলে ভোগ করবে, তার এবং 5 বিঘা এই সম্পত্তিগুলো আমার ছোট ছেলে ভোগ করবে, এবং অন্যরা কেউ সম্পত্তি পাবে না। তার যদি একাধিক সন্তান থাকে শুধু 2 ছেলেকে দিয়ে গেল। হ্যাঁ, এখন হিন্দুদের মধ্যে উইল বেশি চলে। এখন ওই যে যিনি উইল করলেন ওই ভদ্রলোক মারা যাওয়ার পরে উইলটা কার্যকর হবে। মৃত্যুবরণের আগে উইল কোনো কার্যকারিতা নেই, মানে কার্যকর হবে। যেদিন মারা যাবে সেই দিন থেকে কার্যকারিতা শুরু হবে কিসের? উইলের। তার আগে উইল উইল। যিনি করলেন তার মালিক তিনিই থাকবেন। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। কিন্তু পত্তনে দলিলটা কি বেঁচে থাকা অবস্থাতেই বললো যে একজন ব্যক্তি, এটা দুই কার্যকর। হাজার ছাব্বিশ চলছে, বলছে 2027 সালের 1 জানুয়ারি থেকে আমার বড় ছেলে আমার একটা ফ্যাক্টরি আছে, হ্যাঁ, আমার একটা ডাল মিল আছে, এই ডাল মিলটা দেখভাল করবে, এবং সে এখান থেকে তাকে মালিকানা সত্ত্ব দিয়ে দিলাম আগামী 3 বছরের জন্য। তাহলে 27, 28, 29 এই 3 বছর সে ভোগ করবে। তারপরে আরেকজন ছেলের নাম লিখছে মেজো ছেলে, সে পরবর্তী 3 বছর, তারপর ছোট ছেলে পরবর্তী 3 বছর। এইভাবে কি করে দিল? উনি সেটেলমেন্ট করে ভাগ দিল। করে দিল। হ্যাঁ, একসাথে ভোগ দখল করতে সমস্যা হচ্ছে, তাই বড় ছেলে 3 বছর, ছোট ছেলে 3 বছর, মাঝে মেজো ছেলে এবং ছোট ছেলে এইভাবে পরপর 3 বছর করে ভাগ করে দিচ্ছেন। দ্যাট ইজ পত্তনি দলিল। এবং যেদিন থেকে সেটেলমেন্ট। দলিল লেখা থাকবে যে এত তারিখ থেকে কার্যকর হবে, যিনি দলিল করবেন পত্তনি বা সেটেলমেন্ট দলিল, তিনি বেঁচে থাকা অবস্থাতে কার্যকর হবে। বুঝতে পেরেছেন? জি। জি স্যার। পত্তনি দলিল করে দেওয়ার পর ওই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করা যাবে? না। করা যাবে না, কারণ এটা তো আমি মালিকানা আরেকজনের কাছে দিয়ে রাখছি। যদিও এই মালিকানাটা অলরেডি হস্তান্তর। যদিও মালিকানাটা অ্যাবসোলিউট না, অ্যাবসোলিউট মানে সারা জীবনের জন্য দিয়ে দেওয়া, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের জন্য। তারপরেও মালিকানা দিয়ে দিছি। তো মালিকানা আমার হাতে ফেরত না আসা পর্যন্ত, মানে সেটেলমেন্ট দলিলের মেয়াদ শেষ হওয়া না পর্যন্ত আমার মালিকানা আসবে না, এবং সেটা আমি আর ফার্দার কি করতে পারবো না? হস্তান্তর করতে পারবো না। বেচা বিক্রি সেটা করতে পারবেন। বিক্রি বা দান বা বিনিময় যেটাই হোক না কেন। ওকে। জি জি। সংরক্ষণ বা সেভিংস প্রযোজ্য নয়, 3টি ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য নয়। হ্যাঁ, একজন হাত উত্তোলন করেছেন, Oppo A16। দ্রুত লাইন আসতে হবে। Oppo A16। হ্যালো। হ্যাঁ, 3টি ক্ষেত্রের প্রযোজ্য নয়। একজন হাত উত্তোলন করেছিলেন, ওনাকে 3বার সুযোগ দিয়েছে, উনি আসতে পারেননি। চুক্তি নয় এমন অঙ্গীকারের জন্য প্রতিকার। একটা চুক্তি হতে হলে চুক্তির যে শর্তগুলো সেগুলো পূরণ হতে হবে, কিন্তু চুক্তি প্রপারলি সেটা হয়নি, হয়তো বা অঙ্গীকার হয়েছে, মুখে বলেছে কিংবা লিখেওছে, কিন্তু প্রপারলি সেটা চুক্তি হয়নি। আর চুক্তি হতে হলে নির্দিষ্ট শর্ত পালন করতে হয়, তাই না? চুক্তি আইন যদি আপনারা পড়েন, কন্ট্রাক্ট অ্যাক্ট, হ্যাঁ স্যার, করেছি। কন্ট্রাক্ট অ্যাক্ট যদি পড়েন দেখবেন যে চুক্তি হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। প্রথমে প্রস্তাব থাকবে, তারপর সেটা একসেপ্ট করবে, তাই না?
হ্যাঁ, তারপরে বিনিময় থাকবে, বিনিময় মূল্য থাকবে, তারপরে এটা লিখিত হতে তারপর হবে, বৈধ হতে হবে। রেজিস্ট্রেশন হতে হলে করার আইন, রেজিস্ট্রেশন আইনে যদি রেজিস্ট্রি করার দরকার হয় রেজিস্ট্রি করতে হবে, এবং সেটা অবশ্য বৈধ বিষয় হতে হবে। এগুলো হচ্ছে চুক্তির হ্যাঁ শর্ত, তাই না? স্যার। তো এগুলো যদি পালন না হয়, তাহলে কোনো শুধু অঙ্গীকার বা এগ্রিমেন্ট হয়, তাহলে সেটা কি করবে না, এই সেভিংস বা প্রযোজ্য হবে না। তার মানে এই হ্যাঁ, ধরনের অঙ্গীকার নিয়ে আদালতে আসলে এছাড়া একটা কোনো মামলা হবে না, চুক্তি হতে হবে। না। তাহলেই ওই যে 12 ধারায় চুক্তি প্রবলের মামলা করা যাবে। বাতিল চুক্তির ক্ষেত্রে যে যুক্তি বাতিলই হয়ে গেছে, সেই যুক্তি নিয়ে এসে বাতিল চুক্তি আদালতে এসে ওই চুক্তি কার্যকর করানো যাবে? না। যাবে না। দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করলে, ধারা 4-এ বলা আছে এটা, সরি, হ্যাঁ ধারা 4, পুরো সেভিংসটা ধারা স্যার, 4-এ আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তিনটি ক্ষেত্রে পুরো সেভিংস, তিনটি ধারা 4-এ আছে। তাহলে আমরা দেখলাম তামাদি আইনে সেভিংস আছে 29 ধারায়, তাই না? শেষে আছে তামাদি হ্যাঁ আইনে হ্যাঁ, 29 ধারায় শেষে আছে। সংরক্ষণ। তো এই আইনে আবার হ্যাঁ, মাঝখানে দিয়ে দিয়েছে। সংরক্ষণ। তো এটা শেষে দিলে ভালো হয় না? বা সব আইনে প্রথমে দিলে ভালো হয় না? সাক্ষ্য আইনে আবার প্রথম দিকে আছে, প্রযোজ্য প্রযোজ্য নাই। আমাদের মাথা শুধু গোলাই দিবে, তাই না? জি স্যার। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে, সুনির্দিষ্ট প্রতিকার আইন। যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার বা এসআর, এসআর মানে স্পেসিফিক রিলিফ প্রদান করা হয়, তাহলে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে কত ধারায় আছে। ধারা 5-এ আছে। কয় উপায়ে দেওয়া হয়? 5 উপায়ে, 5 ধারায় 5 উপায়ে বললাম না? হ্যাঁ কি? সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণ, এটা আছে হচ্ছে 8, 9 এবং 42 ধারায়, এগুলো আছে। তো এখানে 8-এর সাথে অনেক সময় 42 আসতেও পারে, না আসতে পারে, 8, 9 লিখে রাখলে হবে। অথবা 8, 9, 10, 11, এই চারটি ধারা। 10, 11 হচ্ছে অস্থাবর, আর 8, 9 হচ্ছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। কোনো খবর। কাজে বাধ্যবাধকতা থাকলে তা করার নির্দেশ দেওয়া। তার মানে এটাকে বলা হচ্ছে এই যে ম্যান্ডেটরি ইনজাংশন, আমার একটা কাজ করতে হবে, আমি করছি না, করতে বাধ্য করা। কোনো কাজে, আবার এখানে চুক্তি, ক্ষয় হচ্ছে চুক্তিতে আমি যে শর্ত দিয়েছি শর্ত অনুযায়ী কাজ করছি না, সেটা করতে বাধ্য করা। চুক্তি প্রবল বা ম্যান্ডেটরি ইনজাংশনের মাধ্যমে পালন করা যায়। কোনো কাজে বিরত থাকতে বাধ্যবাধকতা থাকলে তা না করতে আদেশ প্রদান, মানে বিরত থাকতে, তার মানে এখানে এটা ইনজাংশন, নেগেটিভ ইনজাংশন, করতে দিবে না, নিষেধাজ্ঞা। অধিকার ঘোষণা, সত্য ঘোষণা, আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত, এটা আছে 42 এবং 43 ধারায়। রিসিভার নিয়োগ 44 ধারায়। ঠিক আছে। জি। হ্যাঁ এখানে আমরা উপরে দেখব যে এই যে একটি, একটিতে বলা হচ্ছে নিষেধ সূচক, তার মানে নম্বর পয়েন্টটা হচ্ছে নিষেধ করা, মানে ইনজাংশন। আর বাদ বাকি হ্যাঁ, হচ্ছে ইনজেকশন। 4টি আদেশ, আদেশ মানে আদেশ দিবে, আদেশ সূচক মানে অর্ডার করবে। আর অন্যটা হচ্ছে নিষেধ করবে। দণ্ডমূলক প্রতিকার মঞ্জুর করা যায় না, ফৌজদারি মামলার কোনো সুবিধা নেওয়া যায় না, 7 ধারে আমরা এর আগে দেখে আসলাম। সুনিশ্চিত স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি 8 ধারায় সিপিসি অনুযায়ী মালিকানা প্রতিষ্ঠা হবে। যদিও এসআর একটা 8 ধারায় মামলা হবে, কিন্তু প্রসিডিউর ফলো করবে সিপিসি বা ফৌজদারি দেওয়ানি কার্যবিধি। সত্ত্ব বিবেচ্য, দেওয়ানি কার্যবিধি। সত্ত্ব বা মালিকানা বিবেচ্য, কে এই সম্পত্তির মালিক এটা দেখবে। তামাদির মেয়াদ 12 বছর, তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুযায়ী। আপিল চলবে, যেহেতু বড় মামলা আপিল চলবে। স্থাবর সম্পত্তির দখলযুক্ত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা শুড বাই পার্সন ডিসপোজেসড অফ ইমুভেবল প্রপার্টি, ধারা 9-এ আছে দখল প্রতিষ্ঠা করতে হবে, সত্ত্ব বিবেচনায়। তার মানে কে দখলে ছিল 6 মাসের মধ্যে সেটা দেখবে, এই সম্পত্তির মালিককে সেটা দেখবে না। শুধুমাত্র দখল ছিল কিনা এবং বেদখল হয়েছে কিনা সেটা দেখবে। এটাই বিবেচ্য। বিবেচ্য মানে বিচার্য বিষয়। তামাদির জি মেয়াদ স্যার। 6 মাস, তামাদি আইনের অনুচ্ছেদ 3 অনুসারে। হ্যাঁ আপনারা একটা পয়েন্ট লিখে নিতে পারেন, এই 25 নম্বর পয়েন্ট এখানে লিখবেন হচ্ছে, এখানে লিখবেন 8, 12, 142, কি লিখবেন? 8, 12, 142। 8 মানে 8 ধারা, 12 মানে 12 বছর, 142 মানে অনুচ্ছেদ 12। আর নিচে লিখবেন হচ্ছে 3, 6, 9। 3 মানে অনুচ্ছেদ 3, 6 মানে 6 মাস, 9 মানে 9 ধারা। মনে রাখা সহজ, তাই না? এবং এখান থেকে কিন্তু প্রশ্ন জি। আসে। ডিক্রির বিরুদ্ধে রিভিশন, এখানে রিভিশন করা যায়, যেহেতু ছোট মামলা আপিল করার সুযোগ নাই। এইচসিডি মানে কি?
হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন। আদেশের বিরুদ্ধে রিভিশন। আদেশের বিরুদ্ধে রিভিশন ডিজে। ডিজে মানে ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ। জি। অথবা হাইকোর্ট ডিভিশন। কেউ যদি মনে করে আমি জেলা জজের কাছে করব করব, কেউ যদি মনে করে আমি হাইকোর্টে করব করব। তবে হ্যাঁ, কোথায় করব তা নির্ভর করবে কত ধারা অনুসারে? 115 ধারা। 115 ধারায় জি কিন্তু স্যার। কখন জেলা জজ, কখন ডিস্ট্রিক্ট জাজ সেটা আছে, হ্যাঁ। জি। মানে কখন ডিস্ট্রিক্ট জাজ এবং কখন হাইকোর্ট। আচ্ছা, 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলে, কিন্তু 9 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা চলবে না। না। 8 ও 9 ধারা দুইটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ, পরিপূরক নয়। মানে একটা আরেকটার একেবারে স্বতন্ত্র ধারা। অনেক সময় মনে হতে পারে 8-এর পরিবর্তে 9 বা 9-এর পরিবর্তে 8, সমস্যা নেই, হবে। আচ্ছা, 8 ধারায় মামলা করে যদি কেউ হেরে যায়, তাহলে কিন্তু 9 ধারায় মামলা করলে রেস জুডিকাটা কার্যকর হবে। মানে 8 ধারায় মামলা করলে আর 9 ধারায় মামলার সুযোগ নেই। মানে রেস না, জুডিকাটা তারা সমস্যা বাড়িত সৃষ্টি হবে। করবে, হ্যাঁ, বাড়িতে হবে। কিন্তু 9 ধারায় যদি আগে কেউ মামলা করে এবং হেরে যায়, সেক্ষেত্রে হ্যাঁ, আবার ওই একই বিষয়ে নয় আর ভয় করতে 8 ধারায় পারবে। মামলা করা যাবে, রেস জুডিকাটা সমস্যা করবে না। বুঝতে জি। পেরেছেন? জি স্যার। যে সকল চুক্তি প্রবল বা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি বলবৎকরণ, এই সবগুলো কথাই ইংরেজিতে স্পেসিফিক পারফরমেন্স, সংক্ষেপে এসপি বললেও হবে। এসআর মানে হুম। স্পেসিফিক রিলিফ, এসপি মানে স্পেসিফিক পারফরমেন্স। স্পেসিফিক পারফরমেন্সের বাংলা হচ্ছে এই যে চুক্তি প্রবল, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বাস্তবায়ন বা বলবৎকরণ, একই কথা। ঠিক আছে? বা শুধু কার্যকর করা, কার্য সম্পাদন না বলে কার্যকর করা বললে হবে। ঠিক আছে? বা ঠিক চুক্তি আছে। অনুযায়ী কাজ করতে বাধ্য করা, একই কথা। 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব, আদালত মঞ্জুর করবেন, হ্যাঁ। এটা এসপি পসিবল। কি কি 4টি ক্ষেত্রে? মানে যেই ক্ষেত্রে টাকা দিয়ে সমাধান হবে না, যেই সম্পত্তি ওই সম্পত্তি দিতে হবে, এর হচ্ছে মূল পয়েন্ট। ওই যে আমি বাড়ির উদাহরণ দিলাম, এখন আমার অঢেল টাকা আছে, আমি বাড়ি নিব, বা আমি বুঝতে পারছি আমি যদি 60 লক্ষ টাকাতে বাড়িটা নিই, আমি 1 লক্ষ টাকা, মানে 1 কোটি টাকাতে যদি বিক্রি করি, তো ইনস্ট্যান্ট আমার 40 লাখ টাকা লাভ হচ্ছে, তাই না? জি। একটু আগে উদাহরণ দিলাম। এখন ওরা আমাকে প্রস্তাব হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ। আপনি 20 লাখ টাকা নেন, আরো 10 লাখ টাকা ক্ষতিপূরণ নেন, তাহলে আমি যদি এই ডিল করি তাহলে 10 লাখ টাকা লাভ হচ্ছে। আর যদি বাড়িটা নিয়ে অন্য কারো কাছে বিক্রয় করে দিই, তাহলে আমার ইনস্ট্যান্টলি কত লাভ হচ্ছে? চল্লিশ 40। লাখ টাকা লাভ হচ্ছে। তাহলে আমার যদি বুদ্ধি থাকে এবং আমার ইনস্ট্যান্ট টাকা দরকার না হয়, তাহলে নিশ্চয়ই আমি বাড়িটাই নিব। আর যদি বাড়িটা আমার খুব পছন্দ হয়, বসবাসের ইচ্ছা থাকে, তাহলে তো টাকার বিনিময়ে এখানে বিষয় না। মানে বাড়িটা আমার পছন্দ হয়েছে, মনে লেগেছে, আমি বাড়িই নিব, তাই না? জি। তাদের অঢেল টাকা আছে, তারা কি ছাড়বে? না। ছাড়বে না। তো এখানে আমি যেটা নিতে চাচ্ছি আমাকে দিতেই হবে, সেই ক্ষেত্রে আমাকে 4 ধারায় অবশ্যই চুক্তি প্রবল করতে হবে। টাকা দিয়ে এখানে কাজ হবে না, কারণ এখানে আমার অনেক টাকা আছে। আমি ওই বাড়ি, না। মানে দাম আমি বুঝতে পারছি আরো বাড়বে, আমি বসবাস করব, আমি অল্প টাকাতে পাচ্ছি। ঠিক আছে, এখানে টাকার মানদণ্ডে বাড়ির এখন বিবেচনা হবে না। কারণ যেটা মনে ধরে, বলে না, শখের দাম লাখ টাকা কোটি টাকা, তাই না? জি। তো এরকম। তো 4টি পয়েন্ট কি কি? যখন সম্মতিভুক্ত, সম্মতিভুক্ত মানে হচ্ছে চুক্তিভুক্ত সম্পত্তি, হ্যাঁ, যেটা দিতে চেয়েছিল সেটাই সম্মতিভুক্ত বলছে বা চুক্তিভুক্ত। কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি ওসি বা জিম্মা বা ট্রাস্ট অন্তর্ভুক্ত হোক। মানে ট্রাস্ট বিষয়ে কোনো চুক্তি হয়েছে, এই চুক্তি পালন করতেই হবে। এই চুক্তির বিনিময়ে টাকা দিয়ে সমাধান হবে না। তার না। মানে এই ক্ষেত্রে চুক্তি প্রবল হবে। যখনই শুনবেন ট্রাস্ট, তখন চুক্তি প্রবল হবে। ওকে। যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে, তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। মানে আমাকে বাড়ি না দিলে আমার মনের কত ক্ষতি হবে, হ্যাঁ, সেটা কিন্তু এটা বলা কেউ যাচ্ছে না। নির্ণয় করতে পারবে না। তারপরে আমি একটা, মনে করেন যে ড্রয়িং কিনতে চাইলাম, পিকাসোর একটা নাম করা ড্রয়িং, জি। দেন মনে করেন যে 1 মার্কিন ডলার, মানে 1 মিলিয়ন মার্কিন ডলার কিনে ফেললাম। কিন্তু পরে এটা দাম বাড়ার কারণে যার কাছে কেনার চুক্তি হয়েছে সে আর দিবে না। তো আমি ওটা নিব, আমার গ্যালারিতে সাজিয়ে রাখবো, মনে করেন যে আমি বিলিয়নিয়ার একজন ব্যক্তি, আমার উদাহরণ দিচ্ছি। জি। কিন্তু আসলে যারা বিলিয়নিয়ার তাদের কথাই আমি বলছি, তাই না? তাদের সেন্স হচ্ছে জি। আমি একটা কালেকটিভ জিনিস, একটা রেয়ার জিনিস আমার,
ড্রয়িং রুমে বা আমার দরকার। কালেকশনে রাখবো। সেটা মিলিয়ন আর বিলিয়ন ডলার হোক, যেমন মোনালিসা, তাই না? খুব নাম করা না? হ্যাঁ, হ্যাঁ, মোনালিসা। তো এই টাইপের, বা আমাদের বাংলাদেশের জয়নুল আবেদিনের ছবি, তো জি, এইগুলো কেউ যদি কেনা বেচা করতে চায়, তো যেটা দিতে চেয়েছিল সেটাই দিতে হবে। তার বিকল্প টাকা দিয়ে সমাধান হবে না, কারণ এটা নির্ণয়ের মানদণ্ড নাই। কারণ আমার মনে ধরেছে, আমার মনে কতটা প্রভাব পড়বে, এটার কোনো কি মানদণ্ড নাই। তাহলে জিনিসটা না। দিয়ে দিলেই হলো, দিতে চাইছেন ভাই দিয়ে দেন, ঝামেলা মিটে গেল। কোর্ট এই কথা বলবে, তাই না? জি, যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। আচ্ছা, বাড়ির যে উদাহরণ দিচ্ছিলাম, হ্যাঁ, এখন আমি হ্যাঁ, বুঝতে পারছি বাড়িটা যদি আমি আরো কিছুদিন কেনার পর রাখি, সেটা কি করা যাবে, ডাবল দামে বিক্রয় করা যাবে, মানে 1,20,00,000 টাকা দাম উঠবে। এখন আমি বলতে পারি আমাকে বাড়ি দিতে হবে, অথবা আমি বিকল্প প্রস্তাব দিতে পারি কি, যে আমাকে আপনি কি করেন, 10,00,000 টাকা দিছে, আমাকে আরো 60,00,000 টাকা দেন, মানে 60,00,000 টাকা ক্ষতিপূরণ দেন, দিয়ে আমাকে টোটাল 70,00,000 টাকা দেন, তাহলে আমি বাড়ি নিব না। বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ। বাড়িওয়ালাকে তো বলছে ওই লোক আমাকে 70,00,000 টাকা নেন, তাহলে এই ডিল মানবে? না, এই ডিল মানবে না। কারণ এই ডিল মানলে তার কি হবে, লস হবে, তাই না? পুরাই লস আর কি। পুরাই পুরাই লস। 10,00,000 টাকা দিয়ে আমি আরো 60,00,000 টাকা নিয়ে 70,00,000 টাকা চাচ্ছি, তাহলে এই ডিল মানবে না। তাহলে আমি আবার ছাড়বো না, এটা হলে আমি রাজি, না হলে রাজি না। তাহলে এই যে আমি যা প্রতিকার চাচ্ছি, এটা কি পর্যাপ্ত হচ্ছে? না। পর্যাপ্ত। সে আমাকে 20,00,000 টাকা দিতে যাচ্ছে, আর আমি দাবি করছি 70 লাখ দিতে হবে, তাহলে এটা কি নট এনাফ, পর্যাপ্ত না? তার মানে এই ক্ষেত্রে ডিল হবে না, তার মানে আমাকে ওই বাড়িটাই দিতে হবে। আদালত যখন দেখবে দুই পক্ষকে দাম দর করছে, তখন বলবে যে না, আপনারা ঝামেলা বাদ দেন, বাড়ির বাইনান টাকা নিয়েছেন 10 লাখ, এখন দরকার। বাড়িটা দিয়ে দেন। বাড়ির দাম বেড়েছে বেড়েছে, কিন্তু 10,00,000 টাকা তো নিয়েছেন আপনি বিপদে। বুঝেননি? জি। যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সমাধান না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, আচ্ছা এমন কোন সিচুয়েশন হলো যে টাকাই দিবে না, টাকাই দিবে না, তখন বলবে যে ঠিক আছে, ওই বাড়িটাই দিতে হবে, বা যেই বিষয়ে চুক্তি হয়েছে ওই চুক্তিটাই দিবে, মানে ক্ষতিপূরণই পাওয়া যাবে না, ব্যাপারটা এরকম সিচুয়েশন। তো এই চারটি ক্ষেত্রে কি হবে, যা চা হচ্ছে তাই দিতে হবে। ওকে। হ্যাঁ, চুক্তির কার্য সম্পাদনের এর অতিরিক্ত পরিপূরক হিসেবে ক্ষতিপূরণ দাবি করা যায়। অর্থাৎ আমি চুক্তি কার্য সম্পাদনও চাইলাম, আবার ক্ষতিপূরণও চাইলাম। যেমন 19 ধারে বলা হচ্ছে, আমি 10,00,000 টাকা দিয়েছি, আর 50,00,000 টাকা দিয়ে বাড়ি নিব। এখন শেষে বাড়ি পেলাম, আমাকে আরো 50,00,000 টাকা দিতে হলো, মাঝখানে আমার সময় নষ্ট হলো, মাঝখানে উকিল ফি দিতে হলো, এবং মামলা করার জন্যও আমাকে ফি দিতে হলো। মনে করেন এখানে উকিল ফি আরো 1,00,000 টাকা চলে গেল, তাহলে আমি দাবি করতে পারি না আমাকে আরো 1-2 লক্ষ টাকা দেওয়া হোক, আমার সময় নষ্ট হয়েছে? অবশ্যই। তার মানে আমি বাড়িও চাবো এবং ক্ষতিপূরণ এক্সট্রা চাবো, যেটাকে বলে কস্ট। আপনারা সিভিল মামলার যদি আর্জি দেখেন, তাহলে দেখবেন যে যেটা চাওয়া হচ্ছে সেটা যে বাদীর অনুকূলে এই বিষয়ে ডিক্রি দেওয়া হোক, এবং প্রয়োজনীয় খরচা বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে দেওয়া হোক। তার মানে এই মামলায় আরো আমি খরচা বা কস্ট চাচ্ছি, আমার মামলা করতে হ্যাঁ, যে খরচাটা হয়েছে। তো সিভিল কস্ট। হ্যাঁ, মামলা করার কস্ট। হ্যাঁ। তো এই ক্ষেত্রে খুব কমই দেওয়া হয়, মানে যদি অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে ব্যাংকিং ইন্টারেস্ট 6% যোগ হতে পারে, আমরা সিপিসিতে পড়েছি। চুক্তিভঙ্গের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ বা খেসারত প্রদানের কথা চুক্তিতে উল্লেখ আছে, এবং চুক্তিভঙ্গ করে অর্থটি খেসারত হিসেবে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদানে ইচ্ছুক হলেও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। 20 ধারায় আছে। মনে করেন যে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঘোড়া কেনার জন্য কি করেছে, চুক্তি করেছে। চুক্তি। আমি বললো ভাই ওই ঘোড়াটা তো আমার না, ওই ঘোড়াটা যার কাছে আছে তার সাথে আমার পরিচয় আছে, আমি আপনাকে ওই ঘোড়াটা 5 লক্ষ টাকায় কিনে দিব। আচ্ছা ঠিক আছে। তো বললাম আমাকে বাইনা দেন, 2 লক্ষ টাকা কি দিল, অ্যাডভান্স দিয়ে দিল। তো বলছিলাম যে খেসারত, খেসারতটা কি, যে ঘোড়া বিক্রয় করবে বলে 5 লক্ষ টাকা দাম ঠিক হলো, 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিলে 3 লক্ষ টাকা বাকি আছে, তাই তো? হ্যাঁ। এখন ঘোড়াটা এমনই যে খুব চাহিদা, তার মানে না পাওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু সে কথা দিল যদি আমি না দিতে পারি আপনাকে, যে এই যে 2 লক্ষ টাকা, এর সাথে আরো 1 লক্ষ টাকা কি দিব, খেসারত দিব। হ্যাঁ। ক্ষতিপূরণ।
খেসারতও কিন্তু একটা ক্ষতিপূরণ, কিন্তু যে ক্ষতিপূরণটা যিনি ক্ষতিপূরণ দিবেন তিনি নিজে দিতে রাজি হন, সেটাকে বলে খেসারত। জি। মনে করেন এখন যিনি ঘোড়া বিক্রয়ের জন্য চুক্তি হলেন, মানে এখানে থার্ড পার্টি দালালি যে করছে, সে বলছে যে রহিমের ঘোড়া, করিম বলছে যে এটা আমার ভাইয়ের ঘোড়া, আমি ভাইয়ের সাথে কথা বলে আপনাকে নিয়ে দিব, 5 লক্ষ টাকা লাগবে। কার সাথে ডিল হচ্ছে? রানার সাথে। তাহলে রানা করিমের সাথে ডিল করছে, কিন্তু ঘোড়া কার? রহিমের। ঠিক আছে? ওকে। মানে যার ঘোড়া তার না, মানে না পাওয়ার সম্ভাবনা আছে, কারণ যদি রহিম রাজি না হয় ঘোড়া বিক্রয় করতে। এখন করিম হ্যাঁ। তার ভাইয়ের সাথে কথা বলছে, শেষ পর্যন্ত সে দিল না, বা রহিম বলছে আমি তো আরেকজনের সাথে ডিল করে ফেলেছি, সেখানে আমি 7 লক্ষ টাকা পাচ্ছি, আরো বেশি পাচ্ছি, তাহলে আমি কেন কমে বিক্রয় করব? তাই না? হ্যাঁ। হ্যাঁ। এখন সে তো বায়না করে ফেলছে। এখন সে যদি ওয়ারিশ সূত্রে ঘোড়া পায় এবং ঘোড়ার যদি অর্ধেকের মালিক সে হয়, সেক্ষেত্রে তো সে আবার দিতে বাধ্য হয়ে গেল, তাই না? হ্যাঁ। আদালতে যদি মামলা করে রানা, তাহলে ওই 5 লক্ষ টাকাতে ঘোড়া পাবে। এবং যদিও বলে যে না আমি 2 লক্ষ টাকা নিয়েছি, আমি আরো 1 লক্ষ টাকা দিচ্ছি খেসারত হিসাবে, আরো অতিরিক্ত 1 লক্ষ টাকা সহ, তাও সে ঘোড়া দিব বলবে না। যে, তাও রানা বলবে যে আমি ঘোড়াই নিব, আমি ওই অতিরিক্ত টাকা নিব না। মানে খেসারত দিতে চাইলেও সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। বুঝতে পেরেছেন? মানে নিজে থেকে অতিরিক্ত টাকা, যেমন বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে সে নিজে থেকে কি 10 লক্ষ টাকা অতিরিক্ত দিতে চাইলো না, হ্যাঁ। ওটাও কিন্তু কি হবে? খেসারতই হবে। নিজে থেকে যখন দিতে খেসারত। প্রস্তাব দিবে তখন খেসারত, সেটা চুক্তিতে উল্লেখ থাকলেও হবে, না থাকলেও হবে। তবে খেসারতের বিষয় অধিকাংশ ক্ষেত্রে চুক্তিতে উল্লেখিত থাকে। তার মানে যে ক্ষতিপূরণ বিবাদী নিজে থেকে দেওয়ার প্রস্তাব দেয় সেটা কি? খেসারত। খেসারতের ইংরেজি জি। লিকুইডেশন, আর ক্ষতিপূরণের ইংলিশ হচ্ছে কম্পেনসেশন। হ্যাঁ। ফাউন্ডেশন নোট 20 ধারা দেখলেই বুঝতে পারবেন, ইংলিশটা দেওয়া আছে। যে সকল চুক্তি প্রবল বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। হ্যাঁ, তার মানে এইটা 12-র ঠিক বিপরীত। 12-র বিপরীত হলো না? জি। ভারতে কত প্রকার চুক্তি বলবৎ করা যেত? 4 প্রকার। 4 প্রকার। আর এখানে দেখেন 8 প্রকার সম্ভব না, তাহলে এটা ডাবল হয়ে গেল না? অনেকটা বিপরীতের মতোই। তারপর। 4 থেকে 8 হলো। ধারা কত হ্যাঁ। এখানে? 21। ওখানে কত ধারা ছিল? এখানে স্যার 12। তো 12কে যদি উল্টিয়ে দিই তাহলে 21 হয়ে যায় না? হ্যাঁ। কি চমৎকার মিল, তাই না? জি। আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য। আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট, তাহলে আমরা 12তে দেখলাম যে এখানে ক্ষতিপূরণ যথেষ্ট নয়। তাহলে যথেষ্ট যদি ক্ষতিপূরণ দিয়ে দেয়, এখন যদি ওই যে আমি 70 লক্ষ টাকা দাবি করলাম, যদি সে 70 লক্ষ টাকাই দিয়ে দেয়, তারও হয়তো বা বাড়ি বিক্রি করার ইচ্ছা নাই, নিজেরাই থাকবে, বা পরিবারের লোকজন সেখানে বসবাস করে, একটা ইমোশন কাজ করছে, তাই না? স্মৃতি আছে ওখানে বাচ্চাদের। জি। টাকার সমস্যা হয়েছিল, বাড়ি বিক্রয় করতে রাজি হয়েছিল, কিন্তু এখন আর টাকার সমস্যা কি নাই। সেক্ষেত্রে নাই। সে ওই 60 লক্ষ টাকা অতিরিক্ত দিয়ে হলেও আমাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে দিল। আমি বললাম তো ভালোই হলো, 10 লক্ষ টাকায় 70 লক্ষ টাকা পাচ্ছি। তাহলে কি আমার আর কোনো সমস্যা আছে? না। কোনো সমস্যা নাই। তাহলে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট, তাহলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে সেখানে আমাকে কি করা যাবে? টাকা দিয়ে সমাধান করা যাবে। সাধারণত এগুলো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়। যেমন আমি চাল কিনতে চাইলাম, গম কিনতে চাইলাম পাইকারি দরে রাম। অনেকগুলো, কিন্তু চাল গম এগুলো দিতে চাইলো, কিন্তু দিতে মনে করেন যে পারলো না। পরে ওই টাকার সাথে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলেই হয়ে গেল। এই চাল গম তো আর এটা রেয়ার কোনো কিছু না, আমি অন্য জায়গায় কিনতে পারবো, তাই না? হ্যাঁ। স্থাবর সম্পত্তি রেয়ার। মনে করেন যে বাড়িটা কিনছিলাম, ওই বাড়ির যেই জায়গায় লোকেশন, ওই সেম লোকেশনে কি আর ওইরকম বাড়ি পাওয়া যাবে? না। পাওয়া যাবে না। কারণ জমির টুকরা তো ওই একটাই, তাই না? আশেপাশে জি। পাওয়া যাবে, ওইটা তো আর পাওয়া যাবে না। না। জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ব্যক্তিগত যোগ্যতা, তাহলে অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ, মানে কোন অনেক বড় একটা বই, সেখানের একটা হিসাব আছে, বা অনেক খাতার কোনো ব্যাংকিং হিসাব নিকাশ আছে। তারপর ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা বলতে গান গাওয়া,
সিনেমায় অভিনয় করা, যেমন শাকিব খান বাংলাদেশের, সে 10টা সিনেমায় অভিনয় করবে বলে চুক্তিবদ্ধ হলো, আর অতিরিক্ত চাপ হয়ে গেছে, সে 4টা ছেড়ে দিয়ে 6টায় করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এটা হতেই পারে। তো সে তার চাপ হচ্ছে, এক্ষেত্রে যে টাকায় অ্যাডভান্স নিয়েছিল সেই টাকা ফেরত দিয়ে দিতে হবে, সঙ্গে প্রয়োজনে কিছু ক্ষতিপূরণও দিতে হবে। কারণ সে শাকিব খানকে দিয়ে প্রডিউসার যে টাকা তার কাছে রেখেছিল, সে টাকাটা যদি সে অন্য জায়গায় কাজে লাগাতো বা ব্যাংকে রাখতো, টাকা বাড়তো না? বাড়তো। শাকিব খান 5 লক্ষ টাকা নিয়ে বসে আছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু 1 বছর 5 লক্ষ টাকা ব্যাংকে বা অন্য কোথাও কাজে লাগালো তো টাকাটা বাড়তো। এই কারণে কিছু হ্যাঁ। ক্ষতিপূরণ, কিন্তু তাকে বাধ্য করা যাবে না যে আমার সিনেমায় অভিনয় করতেই হবে। তাহলে বাধ্য করলে সে তো মনোযোগ দিয়ে সিনেমায় অভিনয় করবে না, তাহলে সিনেমাই ফ্লপ হয়ে যাবে, তাই না? জি। কোনো শিল্পী, মানে যেটা ব্যক্তিগত যোগ্যতা, মানে আর্ট, কোনো গায়ক আর তার সিনেমায় গান। অভিনয় করে, বা কোনো আপনার যেমন বই লিখতে, সাহিত্য বই লিখতে বা কোনো বই লিখতে, লেখক, ঠিক আছে, বা কবিতা লেখা বা কোনো চিত্রকর্ম করা, এই ধরনের যেগুলো আর্ট ওয়ার্ক, যেটা সবাই পারে না। বাড়ি তৈরি জি। করতে কিন্তু সবাই পারবে, তাই না? বাড়ি তৈরি করতে সবাই পারবে, কিন্তু কিছু কিছু কাজ আছে, ওই কাজটা তাকে দিয়ে হবে, তার বিকল্প নাই, তাই না? যেমন ইন্ডিয়াতে রাইট। এখন অরিজিৎ সিং, তার গান খুব চলছে। কিছু গান ওনাকে দিয়ে গাওয়ালেই ভালো হবে, ওনার সাথে চুক্তি হলো উনি আর গাওয়াতে পারছেন না, তাহলে অন্য কাউকে নিতে হবে, কিন্তু যে ক্ষতিটা হবে সে ক্ষতিপূরণ সহ দিতে হবে। সংকল্পের উপর নির্ভরশীল। সংকল্প বলতে, একটা ছেলে আরেকটা মেয়ের সাথে মনে করেন যে পরিচয় হয়েছে, জানাশোনা হয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়ে করতে চেয়েছে, বিয়ে করতে চাওয়ার পর 1 মাস গল্প গুজব করলো, তারপরে আর কি বিয়ে করতে রাজি নেই। হচ্ছে না একটা ছেলে বা মেয়ে, তাহলে বিয়ে করতে বাধ্য করা যাবে না, তাই না? জি। জি। যদি শুধুমাত্র তাদের মধ্যে গল্প হয়, হ্যাঁ, ফিজিক্যাল কোনো জি। কিছু না হয়, তাহলে বিয়ে করতে কিন্তু বাধ্য করা যাবে না। যাবে না। কারণ আমি বিয়ে কাকে করব, এটা মনের বিষয়, প্রেম করেছি করেছে, কিন্তু বিয়ে করাটা সেটা ভিন্ন জিনিস, তাই না? এখন ওই জি স্যার। প্রেম করার পর যদি ব্রেকআপ করে, আদালতে গিয়ে মামলা করলে যে স্যার আমার সাথে প্রেম করেছে কিন্তু ব্রেকআপ করলো, তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে আমার, তাই মন ভাঙার জন্য কি করেন, মামলা দিব? হবে মামলা? হবে না, হবে না। হবে না, কারণ আর বিয়ে করতে কাউকে বাধ্য করা যাবে রেপ না। করলে হবে। হ্যাঁ, সেটা ভিন্ন জিনিস, শারীরিক সম্পর্ক হয়ে গেলে সেটা ভিন্ন জিনিস। তখন হয়তো বা রেপ বা বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ, রেপ বিভিন্ন কি হতে পারে, অপরাধ হতে পারে, তাই না? জি স্যার। চুক্তির শর্ত পূরণযোগ্য নয়, মানে এমন একটা চুক্তি করলো যেটা শর্ত পূরণযোগ্য নয়, অবৈধ চুক্তি। বুঝতে পেরেছেন? জি। মনে করেন যে বিয়ের ঘটনা যখন বললাম, তো ঘটকের কাছে গেছে একজন, মনে করেন যে বড় ব্যক্তি, খুব ফেমাস বা নামকরা, শাকিব খানের মতন। তো ঘটককে বললো যে আমার এরকম 2টা মেয়ে দরকার, আমি বিয়ে করব, 2টা মেয়েকে একসাথে বিয়ে করব। এখন ওই 2টা মেয়েকে রাজি করার দায়িত্ব আপনার। এখন মুসলমান একসাথে 4টা বিয়ে করতে পারে, তাই না? এখন শখ হয়েছে, জি। মানুষের টাকা পয়সা থাকলে আবার অদ্ভুত অদ্ভুত শখ হয়, তাই না? তো জি। এখন কাজী বলছে যে এটা যদি আপনি করতে পারেন, আপনার 50 লক্ষ টাকা কি হবে, পারিশ্রমিক দিব। লাভ আম- হবে, হ্যাঁ, পারিশ্রমিক দিব। তো এখানে আপনার ওই যে ঘটকের 50 লক্ষ টাকা মজুরির জন্য সে খুঁজতে শুরু করলো। এখন হয়তোবা গরিব কোনো মেয়েকে রাজি করাতেও পারে, কিন্তু হয়তোবা শেষ পর্যন্ত এটা যদি সম্ভব না হয়, তাহলে কাজীকে কিন্তু কি করা যাবে না, কাজী বলছি, মামলা দেওয়া যাবে না। ওই ঘটককে বাধ্য করা যাবে না যে আমাকে 2টা বউ এনে দাও, একসাথে বিয়ে করব। কারণ ওই 2টা বউ বিয়ে করবে কিনা সেটা তাদের সংকল্পের উপরে যেমন নির্ভর করে, আর এমন চুক্তি আবার বাস্তবায়ন করাও যাবে না, মানে চুক্তির শর্তগুলো না। এরকম, তাই না? একটা বউ এনে দিতে জি পারবে, স্যার। কিন্তু 2টা বউ আবার একসাথে, এটা তো হয় না। না। চুক্তির শর্তাবলী নির্ণয় করা যায় না, মানে এমন একটা চুক্তি করেছে, মানে খুব আনাড়ের লোক দিয়ে লেখা, কোনো উকিল বা যারা দলিল লেখক তাদেরকে দিয়ে লেখেনি, নিজেরা নিজেরা চুক্তি লিখেছে, যে এই চুক্তির কি শর্ত কি বোঝাই যায় না। তাহলে এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না, কারণ আদালত কি করবে সেটা তো বুঝতে পারছে না, চুক্তিতে চাচ্ছেটা কি, তাই না? চুক্তির জি। প্রকৃতির কারণে বাতিলযোগ্য। মনে করেন সামনে কোরবানির ঈদ না? জি। এখন মনে করেন যে আপনার প্রতিবেশীর একটা গরু আপনি কিনছেন, গরুর দাম তৈরি হলো 1.5 লক্ষ টাকা, তার মধ্যে আপনি পঞ্চাশ জি। হাজার টাকা দিয়ে দিলেন,
আর বাকি টাকা ঈদের আগের দিন দিবেন। আর গরু দিবে হচ্ছে ঈদের দিন সকালে। বুঝতে পারলেন? এখন জি। কোন কারণে ঈদের দিন, যেটা চাঁদ রাত আমরা বলি তাই না, যেখানে চন্দ্র ওঠে, হ্যাঁ চাঁদ হ্যাঁ। রাত, চাঁদ রাতে গরু মারা গেছে। চাঁদ রাতে কি হয়েছে? গরু মারা গরু গেল। মারা গেছে। যদি গরু মারা যায় পরের দিন তো গরু ম্যানেজ করা টাফ। কুরবানি দিব কি দিয়ে, তাই না? খুবই চাপ। হ্যাঁ। এখন ওই যে 50 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে গরু মালিক, তার তো এমনি গরু গেলেই তার তো মনের কষ্ট। এবার 50 লক্ষ টাকাও তো ফেরত দিতে হবে তাকে, হবে না? কারণ সে তো গরু দিতে পারলো না। 50,000 আর কি। হ্যাঁ, তো গরু রাখার দায়িত্ব ছিল কি গরুর মালিকের। আর যেমন আমার ছাগল আমি কিনে রেখেছি, যার মালিক ওই তার কাছে আছে। এখন আমি ঈদের দিন সকালে নিব, ততদিন পর্যন্ত যদি ছাগল বেঁচে থাকে আমার, আর ছাগল যদি যায় তাহলে তারই লস, তাই না? তো সিস্টেমটা এরকম। তো তার মানে আপনি চুক্তির, টাকা তো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, না এখানে টাকা, টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, টাকা দিয়ে দিলেও কিন্তু সে যদি আমাকে জীবিত ছাগল না দিতে পারে, আমি কি তাকে ছাড় দিব? আমি তো ছাড় দেবো না, তাই না? কিন্তু আমি যদি আদালতে যে বলি যে আমাকে ওই মৃত গরু কেন মারা গেল, আমাকে জীবিত গরু দিতেই হবে, হ্যাঁ, এবং আমি জীবিত গরু ছাড়া আমি ওই সময় কি করতে পারিনি, কোরবানি দিতে পারিনি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়, তাই না, যায় না? জি। তাহলে যার গরু মারা গেছে তার সাথে ঝামেলা না করে তার কাছ থেকে 50,000 টাকা ফেরত নিয়ে দ্রুত বাজার থেকে বা আর ওই অন্য কারো কাছ থেকে কি আরেকটা গরু ম্যানেজ করা, তাই না? যারা কোরবানি দিবে তাদের। এখন যদি আদালতে মামলা করা হয় যে তার অবহেলার কারণে গরু মারা গেছে, কারণ ওই গরুটাই দিতে হবে। যে গরু মারা গেছে মরা গরু কি করে দিবে, তাই না? সেটাই। নদীর ধারে চর থাকে না? জি। চরের কাছে অনেকের জমি থাকে যে এলাকায় নদী ভাঙ্গন বেশি হয়। আমাদের তো রাজশাহীতে একটা বাঁধ আছে, রাজশাহী রক্ষা বাঁধ। এই বাঁধের কারণেই কিন্তু আমরা কি, এই রাজশাহী শহরে পারছি আর কি। বন্যা কম হয়। কিছু কিছু এলাকায় এখনো কিন্তু কি হয়, নদী ভাঙ্গন হয়। ভেঙে যায়। নদী হুম। ভাঙ্গনে চরের সম্পত্তি না, ভালো সম্পত্তি চলে যায়, যাদের মালিকানাধীন সম্পত্তি। মনে করেন মিস্টার রহিমের সম্পত্তি আছে চরের সাথে, তো সেই সম্পত্তিটা সে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, 3 মাসের পরে সে টাকা দিয়ে বাকিটা লিখে দিবে। আর বায়না করার পরে 2 মাস পরে ওই সম্পত্তিটা নদী ভাঙ্গনে নদী গর্ভে চলে গেছে, তাহলে যেই সম্পত্তি বিক্রয় করবে সেই সম্পত্তি আর আছে? না। এখন আদালতে যদি মামলা করি যে আমাকে ওই সম্পত্তি দিতে হবে, মানে ওই সুনির্দিষ্ট সম্পত্তি এটা স্পেসিফিক ওই সম্ভব না। ওই ওই দাগের ওই খতিয়ানের ওই সম্পত্তি দিতে হবে, কারণ ওই সম্পত্তি আর নাই। তার মানে চুক্তির প্রকৃতির কারণে সেটা কি বাতিলযোগ্য হয়ে গেছে, তাই না? আবার জি। কিছু বাতিল চুক্তি, সেটা বাতিলযোগ্য, ঠিক আছে? জি। যেমন আমি যে উদাহরণগুলো দিচ্ছি, এটা যেমন চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বেই বিষয়বস্তু বিলুপ্ত। এটা কি, আমি চুক্তি হওয়ার আগেই বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেছে, আমি জানি না, আমার কাছে মরা গরু বিক্রয় করার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারেননি? মানে হ্যাঁ একই ঘ হ্যাঁ। এবং জ প্রায় একই, কিন্তু এটা হচ্ছে চুক্তির আগেই বিলুপ্ত হয়ে যাবে, আর এটা হচ্ছে চুক্তির পরে বিলুপ্ত হবে। জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন করে কৃত চুক্তি, আচ্ছা এটাকে আমরা জিম্মাদার বা ট্রাস্ট বিষয়ে চুক্তি অবশ্যই কি করা যাবে, বলবৎ করা যাবে। 12 কতে দেখলাম, এখানে আবার জিম্মাদারের কথা বলা হচ্ছে। কিন্তু জিম্মাদার এমন জি। চুক্তি করেছে তাকে যা ক্ষমতা দেওয়া হয়েছে তার বেশি। ওই যে মিস্টার ডক্টর ডেভিড হসপিটালে দেখভাল করবেন, চিকিৎসা দিবেন, সব হ্যাঁ। ডিপার্টমেন্টগুলো দেখবেন, এই হচ্ছে তার দায়িত্ব। এবং জি। তিনি মাস শেষে 2 লক্ষ টাকা করে কি নেবেন, বেতন নেবেন, এই ধরনের চুক্তি পারিশ্রমিক। হয়েছে তার কাছে। এখন তিনি কি করেছেন, ওই হসপিটালটা বিক্রয় করে দিয়ে পালাইছেন। বুঝতে পেরেছেন? মিস্টার ডেভিড হ্যাঁ। হসপিটালটা বিক্রয় করে দিয়েছেন। জিম্মাদার হসপিটালের কি মালিক? না। মালিক না হলে বিক্রয় করতে পারবে? পারবে না। না। যেহেতু যেহেতু পারবে না, মনে করেন এই সম্পত্তিটা কিনলো আবার মিস্টার রফিক, তাহলে মিস্টার রফিক ওই সম্পত্তিটা বাধ্য করতে পারবে না কাকে, ওই ডেভিডকে যে দেওয়ার আমাকে জন্য দিতেই হবে বুঝে, অথবা যে মালিক রহিম তার কাছ থেকেও সে নিতে পারবে না, কারণ ভুল লোকের কাছ থেকে সে কিনে বিপদে পড়েছে, তাই না? কিনেছে। জি। মানে প্রতারণার শিকার হয়েছে। হ্যাঁ, প্রতারণার শিকার হয়েছে। কোম্পানির পক্ষে ক্ষমতার অতিরিক্ত চুক্তি, আচ্ছা এই ধরনের ক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল মামলা হবে বা ক্ষতিপূরণের জন্য মামলা হবে, কিন্তু ওই সম্পত্তি সেই হসপিটাল আমাকে দিতেই হবে এই মামলা করা যাবে না। কোম্পানির পক্ষে ক্ষমতার অতিরিক্ত চুক্তি, যেমন কোম্পানির ম্যানেজার, কর্মকর্তা কর্মচারী কর্তৃক নিজ ক্ষমতার আওতার বাইরে ক্রয় বা বিক্রয় চুক্তি, ওই যে একই। জিম্মাদার যেমন তার সম্পত্তি বিক্রয় করে দিল, ম্যানেজার মালিকের সম্পত্তি বিক্রয় করে দিলে একই ঘটনা ঘটবে।
কার্য জি। সম্পাদন শুরু হতে 3 বছর ক্রমাগত কাজ করতে হবে, মানে এমন একটা চুক্তি যে একদিনও না থেমে কন্টিনিউয়াস 3 বছর কাজ করার একটা চুক্তি। তো এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। আদালত এই রিস্ক নিবে না যে 3 বছর একটা মানুষ কন্টিনিউয়াস কাজ করবে। ওই মানুষ 3 বছর না বেঁচে থাকতে পারে, তাই না? রাইট স্যার। 1940 সালে সালিসি আইনের বিধান পরিপন্থী চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য নয়, এটা একটা বাড়তি পয়েন্ট, হ্যাঁ, সাধারণ জ্ঞানের জন্য দিয়ে রাখা। এবার জি। অনিবন্ধিত বিক্রয় চুক্তি, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি ইনফোর্সেবল, 21 এতে বলা হচ্ছে। এবং এই ধারাটাই 2004 সালের 27 নং আইন দ্বারা যুক্ত করা হয়েছে এবং 5 সালের 1 জুলাই দ্বারা কার্যকর, ঠিক আছে? হ্যাঁ। আগে বাইনা করলে বাইনার যে চুক্তি সেটা 300 টাকার স্ট্যাম্পে লিখে রাখলে হতো, অথবা কেউ 50 টাকার স্ট্যাম্পে অথবা সাদা কাগজে লিখেও চুক্তি করতো যে আমি ভাই এই জমিটা আপনার কাছে বিক্রয় করব, এই মুহূর্তে আমাকে 50,000 টাকা দেন, বাকি 2 লাখ টাকা আমাকে পরে দিন, 2.5 লক্ষ টাকায় বিক্রয় হচ্ছে, ঠিক আছে, আগে। কিন্তু এখন মানুষের সততা কমে গেছে, তাই এখন কি হতে হবে, ওইটা রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করার পরে ওই সম্পত্তি দিতে না চাইলে বায়না দলিল দিয়ে মামলা করে মামলা করতে হবে। ওই দলিল আর একটা সম্পাদন করে জমি নেওয়া যাবে। আর অরেজিস্ট্রি হলে সেটা আর ইনফোর্স করা যাবে না, তার মানে টাকা শেষ। তবে হ্যাঁ, ক্রিমিনাল জি। মামলা 420-এ হবে, বা 406, হ্যাঁ। 420 উভয় হবে। স্থাবর জি। সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যাবে না, যেটা ইংলিশে লিখাই আছে। নিবন্ধিত হলেও শর্ত কি? অপরিশোধিত বিনিময় মূল্য, মানে ওই যে বললাম না, 50,000 দিল এবং 2 লক্ষ টাকা বাকি থাকলো, তাহলে আনপেড, আনপেড যে মূল্য আছে, হ্যাঁ, জি। অপরিশোধিত বিনিময় মূল্য, বাকি 2 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। কি করে? মামলা ফাইলিং এর সময়ই জমা দিতে হবে, মোকদ্দমা রুজু বা ফাইলিং এর সময় আদালতে জমা দিতে হবে, না দিলে কার্যকর করা যাবে না। কেন এটা করা না। হয়েছে? মনে করেন আপনি মামলা করলেন, মামলায় জিতলেন, এখন বললো যে আপনি 2 লক্ষ টাকা জমা দিয়ে এখন কি করেন, ডিগ্রি পাওয়ার পরে জমিটা লিখে নেন। এখন যে বাদী সে বলছে, স্যার এই মুহূর্তে তো আমার কাছে 2 লাখ টাকা নাই, আমাকে আরো সময় দেন। আদালত বলবে যে জি। তাহলে এতদিন কাহিনী করলেন আপনি, আপনার কাছে টাকা নাই আর সম্পত্তি নেবেন। তাই আদালত বলছে কি, আপনার কাছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি আগেই টাকা জমা দিয়ে দেন, তারপরে মামলা ডিগ্রি পাওয়ার পরে আপনি সম্পত্তি পাবেন। বুঝেছেন? হ্যাঁ স্যার। এখানে একটা পয়েন্ট দেখেন, এটা কনফিউশন তৈরি করে। 175, 175 মানে কি? 1/7/2005, তার মানে 1 জুলাই 2005, তাই না? তাই। হুম। এখানে যে তারিখের কথা বলা হচ্ছে 2005 সালের 1 জুলাই, এটাই তো আমি তারিখ আকারে এখানে লিখেছি, তাই নয় কি? হুম। তাহলে 21 এ, এ আইনটার দুইটা বক্তব্য কি, ক আর খতে যা বলা হয়েছে। কতে বলা হচ্ছে রেজিস্ট্রি করতে হবে বাইনা চুক্তি, যেটা হুম। সম্পত্তি, স্থাবর সম্পত্তি বিক্রয়, মানে জমি জমা বিক্রয়ের চুক্তি, জমি, তারপরে আপনার জমি তারপরে এই পুকুর, বাড়ি, এগুলো স্থাবর সম্পত্তি। বুঝতে পেরেছেন? জি। জি। এগুলো রেজিস্ট্রি হতে হবে এক কথা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, রেজিস্ট্রি হলেও যখন আপনি সেটা মামলা করবেন, বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য বাকি টাকা জমা দিতে হ্যাঁ। হবে, জমা না দিলে আবার কাজ হবে না। তো জমা দিতে হবে বা এই চুক্তিটা যে রেজিস্ট্রি হতে হবে, এই বিধানটা আসলো কখন? 4 সালে। আর জি। বিধানটা কার্যকর হলো কখন? 1 জুলাই 2005 সালে। 1 জুলাই 2005। এখন আমার আমার চুক্তিটা যদি মনে করেন 30/6/2005, কত? 30/6/2005, মানে এই তারিখের একদিন আগে। মৃত্যুর 30, জন্য হলো না। হ্যাঁ, 30/6/2005, যদি মনে করেন 30/6/2005, এই যে 1/7/2005-এর ঠিক আগের যদি আমি ডেট দিই, যেমন 30/6/2005, বা অন্য কোনো ডেট, ঠিক 1 জুলাই 2005-এর যে কোনো আগের ডেট, আগের মাসের বা একদিন আগের বা 1 মাস আগের, 15 দিন আগের, মানে প্রিভিয়াস ডেট, আগের ডেট যদি হয়, ওই সময় যদি বাইনা চুক্তি হয়, রেজিস্ট্রি করাও লাগতো না তখন। আবার অতিরিক্ত যে অপরিশোধিত বিনিময় মূল্য, এটাও দেওয়া লাগতো না। লাগতো কি তখন? না। না। কারণ বিধানই তৈরি হয়েছে তো আপনার 2004 সালে, এবং সেটা পরে। কার্যকর হয়েছে 1 জুলাই 2005। তার মানে এই তারিখের আগের দলিল হলে বিনিময় মূল্য জমা দিতে হবে,
আর এই তারিখের আগের হলে জমা দেওয়া লাগবে না, আর এই তারিখ বা এই তারিখের পরে হলে জমা পরে দিতে হবে। হলে দিতে হবে। এর আগের চুক্তির ক্ষেত্রে মোকদ্দমা রুজুর সময়ও অপরিশোধিত বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারলেন প্যাঁচ? জি। এখন এখন এই আইনে যদি আমি মানে প্রশ্ন করি এই সেকশনকে, আমি নিশ্চয়ই কি করব, এই কনফিউশন করবেন না। এই ডেটটা চেঞ্জ করে দেবো। যেমন কনফিউজ একটা করবেন প্রশ্ন না। আছে, এখানে 4 সাল করে দেওয়া আছে, 1/7/2004, 1/7/2004 প্রিভিয়াস ডেট হলো না, আগের ডেট। হ্যাঁ। তাহলে অপশন কি হবে? বিনিময় মূল্য নিষ্প্রয়োজন, দেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, তাই না? আমরা দেখবো কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নে মেবি আছে। জি। আদালত প্রতিকার মঞ্জুর করতে বাধ্য। ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিত নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত। বিচার বিভাগ ও মূলনীতি যুক্তিসঙ্গত। দ্বারা নিয়ন্ত্রিত। আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। এটা হচ্ছে 22-এ বলা হচ্ছে। যখন দলিল সংশোধন করা যেতে পারে, রেকটিফিকেশন, দলিল সংশোধনের ইংলিশ হচ্ছে মানে ডিড কারেকশন না, রেকটিফিকেশন। কারেকশন মানেও সংশোধন, রেকটিফিকেশন। কিন্তু রেকটিফিকেশন শব্দটা ব্যবহার করতে হবে। জি, আমাদের একপাক্ষিক, আইনের রেকটিফিকেশন। হ্যাঁ, একপাক্ষিক সঠতা, সঠতা মানে প্রতারণা, মানে দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ চালাক, সে একটু প্রতারণা করে একটু বেশি সম্পত্তি লিখে নিচ্ছে, হয় না এরকম? হ্যাঁ, অনেক হয়। বা এক দাগের সম্পত্তি লিখে নিতে গিয়ে আরেক দাগের দামি সম্পত্তি লিখে নিচ্ছে, এরকম হয় সম্পত্তির পরিমাণ ঠিক রেখে। কিংবা পারস্পরিক ভুল থাকলে, পারস্পরিক ভুল মানে প্রতারণা নাই, দুইজনেরই ভুল হয়েছে, আসলে ভুল সেটা। তা হয় প্রতারণা, প্রতারণা তো দুই পক্ষ করবে না, এক পক্ষ করবে। অথবা দুই পক্ষ কি করলো, করতে পারে। দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক বা পারস্পরিক ভুল। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আদালত সংশোধন করে দিতে দলিল। আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কি করবেন, দলিল সংশোধন করে দিবেন। একটা পয়েন্ট মনে রাখবেন, শুধুমাত্র আদালত জি। দ্বারা দলিল সংশোধন করা যায়। ধারা 31, সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হয় না? হ্যাঁ। দলিল রেজিস্ট্রি হওয়ার পর যে দলিল লেখক তার ভুলের কারণে দাগ নাম্বার হবে 37, কিন্তু দিয়ে রাখছে দাগ নাম্বার 27, মানে 4-এর কাছে 3 করে, মানে 3-এর কাছে 2 করে রাখছে, 27 37, মানে সামান্য ভুল করেছে এক কথায়। ঠিক আছে? অন্যের সম্পত্তি হয়ে যাবে। না, যদি এরকম হয়, হ্যাঁ, খতিয়ান নম্বর সবকিছু ঠিক আছে, দাগ নাম্বার ভুল হয়েছে, বা কোনো খতিয়ান নাম্বার ভুল হয়েছে, অথবা নামের বানানে ভুল হয়েছে, বা সম্পত্তির পরিমাণে যেখানে হবে শতক সেখানে একর হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে যদি আপনি আর সাব রেজিস্ট্রিকারের কাছে দলিল রেজিস্ট্রি করে পরের দিনই যে যদি বলেন স্যার আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, একটু স্যার কারেকশন করে দেন, সাব রেজিস্ট্রার বলবে যে আমি পারবো না। সাব রেজিস্ট্রারের দায়িত্ব দলিল রেজিস্ট্রি করা। সাব রেজিস্ট্রার বা রেজিস্ট্রার যিনি আছেন তার বস, তিনিও দলিল কালেকশন করতে পারবে, মানে কারেকশন বা রেকটিফিকেশন বা সংশোধন করতে পারবেন না। তাহলে দলিল সংশোধন করতে হলে কোথায় যেতে হবে? সংশ্লিষ্ট আদালত। সিভিল কোর্টে যেতে হবে, সিভিল কোর্টে যে বলতে হবে এটা। কারেকশনের দায়িত্ব হচ্ছে সিভিল কোর্টের, কিন্তু সিভিল। দলিল রেজিস্ট্রি করে কিন্তু সাব রেজিস্ট্রি, অনেকের কনফিউশন হতে পারে যে সাব রেজিস্ট্রার মনে হয় দলিল কি করে দিবে, সংশোধন করে দিবে, কারণ সেখানেই তো দলিল রেজিস্ট্রি হয়েছে, কিন্তু এটা না। হুম। এটা কিন্তু কনফিউশন হতে পারে 31 ধারা থেকে। যখন জি স্যার। বিচারপূর্বক রদ করা যায়, মানে রেসিশন করা যায়, রদ হচ্ছে থামিয়ে দেওয়া, ব্রেক দিয়ে থামিয়ে দেওয়া, ব্রেক দিয়ে থামিয়ে দিলে সেটা আবার কখনো কি চালু হতে পারে। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তার রদ করার জন্য মোকদ্দমা করতে পারে। 35-এ আছে, মনে করেন যে এই দলিল আমার জন্য ক্ষতিকর হতে পারে, সেই দলিলটা আমি কি থামিয়ে দিতে পারি। জি, অবশ্যই। যেমন প্রতারণার মাধ্যমে যদি কোনো দলিল সৃষ্টি হয়, যেমন তামাদি আইনের 18 ধারায় প্রতারণা করে একজন দলিল হ্যাঁ। তৈরি করেছে, আমি যখন বুঝতে পারলাম তখন ওই দলিলটা বাতিলের মামলা করব, বা জি, রদ করার যেদিনই মামলা জানতে করব। পারবো সেদিনই। হ্যাঁ, দলিল বিলুপ্ত বা নাকচের আদেশ দেওয়া যেতে পারে, যেটাকে ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন করলে মানে এই দলিল একেবারে মরামাটি দেওয়া। এর অর্থ কি, সারা জীবনের জন্য এটা শেষ, খবর পার্মানেন্টলি, দিয়ে দেওয়া। পার্মানেন্টলি কবর দেওয়া, এটা বাতিল, মানে এটাকে আর তাজা করা জি। যাবে না, জীবিত করা যাবে না। হ্যাঁ। কিন্তু রদ করলে সেটা আবার চালু হতে পারে, পারে। কিন্তু ক্যান্সেল করলে সেটা আর চালু হবে না, মানে ওটাই, এটা হচ্ছে একেবারে বাতিল, আর এটা স্টপ করে রাখা, পজ করে রাখা। এই মুহূর্তে এক ভাই ক্লাসে ঢুকছে, রাত 12টা 15-তে। যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য এবং এমন দলিল তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, এই দলিল বাতিল না করলে তার গুরুতর ক্ষতির কারণ হচ্ছে, মানে সেই দলিল দিয়ে কে
যেমন আমি একটা দলিল বাতিলের মামলা করেছি, একটা না একাধিক আছে, তার মধ্যে একটা মনে পড়ছে। হিন্দু ব্যক্তি, হিন্দুরা কিন্তু মায়ের সম্পত্তি বা বাবার সম্পত্তি মানে কন্যারা পায় না। হ্যাঁ, না। কারণ এক ব্যক্তি কি করেছে, প্রতিবেশী দুই কন্যাকে কিছু হুম। টাকা দিয়ে তার মায়ের সম্পত্তি লিখে নিয়েছে এবং ওই সম্পত্তি দখলের চেষ্টা করছে 30 বছর পরে এসে, এখন 30 না প্রায় 50 বছর পরে এসে। বুঝতে পেরেছেন? কি ওই দলিল দেখায় যে তোমার বোনেরা বিক্রয় করেছে। হ্যাঁ, এবং খারিজও করে নিয়েছে। এখন আমার কাছে আসছে, যেমন দলিল বাতিলের মামলা ছাড়া তো উপায় নাই। দলিল বাতিলের মামলা করলাম, চলছে। হ্যাঁ। সাক্ষী প্রায় শেষের দিকে, আমার বাদীকে জেরা করলেই ওরা বিবাদী পক্ষ সাক্ষী দেবে, মামলা শেষ হয়ে যাবে। তো এইটা কেন গুরুতর, কারণ এটা খারিজ করে রাখছে, আমরা খারিজ করতে পারছি না। এই আমাদের সম্পত্তি কিন্তু আমাদের দখলে আছে, খারিজ করতে না পারলে কি, যদি বাড়ি করব কিন্তু বাড়ির জন্য লোন করতে হবে, লোন করলে তো খারিজ ছাড়া তো লোন দিবে না, অ্যাপ্রুভ করবে না, তাই না? বা এই না। জমিটা যদি বিক্রয় করতে চাই, তাহলে আমার খারিজ না থাকলে তো অন্যরা কেউ নিবেই না, বলবে ঝামেলা আছে। হ্যাঁ। তাহলে এই দলিলটা বাতিল করে আমাকে খারিজ করতে হবে, খারিজ করার পর আমি অন্যান্য কাজ করতে পারবো, খারিজ ছাড়া কিন্তু হস্তান্তর ঝামেলা। সম্ভব না। তাহলে এটা গুরুতর ক্ষতির কারণ হয়ে আছে না এই দলিলটা। দলিলটা এখন কি আমার জন্য কি গলার কাটা? তাহলে দলিলটাকে বের করতে হবে গলা থেকে, জি। কারণ ক্যান্সেল করতে হবে। তবে সে ব্যক্তি দলিলটি বাতিল, তাহলে কে বাতিল করতে পারবে? যার জন্য ঝামেলা হচ্ছে সে বাতিলযোগ্য মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা রুজু করতে পারবে। এটা 39-এ, এটাও এক ধরনের ঘোষণা। 39-এর সাথে 42-ও যুক্ত হতে পারে বা নাও হতে পারে। আইনানুগ পরিচয় বা সম্পত্তি সত্ত্বের অধিকারী ব্যক্তি তা অস্বীকার ব্যক্তির বিরুদ্ধে ঘোষণার মামলা করতে পারে। আমার সম্পত্তি, কিন্তু বলছে যে ভাই এটা আমার সম্পত্তি, যে আমার সম্পত্তি নয় বলে দাবি করছে সে ঝামেলা করলে আমি তার বিরুদ্ধে 42 ধারায় মামলা করে আমার যে মালিকানা সেটা স্ট্রং করতে পারবো। রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন, ইচ্ছা হলে করবে, না হলে না। ইচ্ছা নেই। মোকদ্দমার বিচারাধীন সময়ে 44 ধারায় আছে। নিয়োগের পন্থা মানে ম্যানার বা পদ্ধতি, দেয়ানিতে অধিকার, আছে। ক্ষমতা ও দায় দায়িত্ব এগুলো দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত, মানে কন্ট্রোলড বাই কোড অফ সিভিল প্রসিডিওর। টিপিসি। তাহলে ক্ষমতা দেওয়া হয়েছে 44 ধারা, এসআর অ্যাক্ট। কিন্তু কিভাবে কাজ করবে সবকিছু বলা আছে সিপিসির আদেশ চল। আদেশ হচ্ছে স্যার কত এক- বলেন? এক- 21 21-এ তো এক্সিকিউশন, বা এক্সিকিউশন। দেখে নিবেন, ভুলে দেখে গেলে হবে না। নিচ্ছি স্যার। স্যার ভুলিনি, মানে হঠাৎ। হ্যাঁ, নিষেধাজ্ঞা, নিরোধ, প্রতিকার যেভাবে মঞ্জুর করা যায়। প্রিভেন্টিভ রিলিফ, প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্র্যান্টেড, এটা বলা আছে 52 ধারায়। আদালতের জি। ইচ্ছাধীন স্বেচ্ছাধীন বিবেচনামূলক ক্ষমতা বলে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা, ইনজাংশন মানে টেম্পোরারি ইনজাংশন। আর স্থায়ী নিষেধাজ্ঞাকে ইংরেজিতে বলে পারপেচুয়াল ইনজাংশন। পার্মানেন্ট ইনজাংশনও বলে কোর্টে, কিন্তু আইনের ভাষা কি আছে? পারপেচুয়াল। জি। এটা 52। এই এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশনের সংজ্ঞা: একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে, মানে মামলা চলাকালীন বা বললো যে আগামী 3 মাস পর্যন্ত এরকম মেয়াদ থাকে, সেটাই টেম্পোরারি। মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়, দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটা পিটিশনের মাধ্যমে দিতে হয়, ঠিক আছে? মামলা করা লাগে না। মানে কোনো স্যার। যে কোনো মামলায় টেম্পোরারি ইনজাংশন চাওয়া যায়, যে কোনো মামলায়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন শুধুমাত্র শুনানি শেষে, মানে মামলা শেষে ডিক্রির মাধ্যমে, মোকদ্দমা গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা যায়। ডিক্রি দেওয়া হয় একটা মামলায়, তার মানে পারপেচুয়াল ইনজাংশন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিতে হলে আমাকে আলাদা চিরস্থায়ী নিষেধাজ্ঞারই মামলা করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা আলাদা করেই চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিতে হবে, অন্য মামলায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যায় না। তবে হ্যাঁ, অস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো মামলায় পাওয়া যায়, যে কোনো মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যায়। বুঝতে পেরেছেন? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাতেও অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যাবে। ইন্টারেস্টিং না? হ্যাঁ, তাহলে যেহেতু চিরস্থায়ী যে নিষেধ কোনো মামলায় পাওয়া যায়। হ্যাঁ, চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনাকে আর্জি দাখিল করে মামলা করতে হবে। আর টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনাকে
পিটিশন দিয়ে দরখাস্ত দিতে হবে, দ্যাটস অল। ওমর খায়ের ভাই, স্যার এটা কি ইয়ে লাগবে স্যার? এই এটা কি এই কোর্ট ফিটা কি দিতে হবে স্যার এটা? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কোর্ট ফি হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরাম অ্যাডভেটাইজমেন্ট কোর্ট না ফি। স্যার? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। আচ্ছা স্যার, জি স্যার, ঠিক আছে, এটা আমার গেছিল স্যার, জি। এর মাধ্যমে প্রতিবাদীকে, প্রতিবাদী মানে বিবাদী, চিরস্থায়ীভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। এমন একটি অধিকার প্রয়োগ হতে বা এমন একটি কাজ করা বিরত হতে। প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য, মনে করেন কোনো ব্যক্তি আপনার বাড়ির পাশে আরেকটা বাড়ি করছে, আপনার গেটের অর্ধেক ঢেকে যাচ্ছে, তাহলে আপনি ওই গেট করতে দিবেন? না। আপনারা ঈদের মধ্যে কক্সবাজার বেড়াতে গেছেন, আপনার পুরো পরিবারের লোকজন দেখছেন প্রতিবেশী আপনার পাশের, সে কি করেছে, আপনার গেটের অর্ধেক ঘিরে নিয়েছে ওনার বাউন্ডারি ওয়াল হিসাবে। এসে দেখলেন যে অকাম হয়ে আছে মানে আপনার জি গেটের অর্ধেক ঘেরা। বা এরকম হতে পারে যে আপনার জমির মধ্যে চলে গেছে 2 হাত বা 1 ফিট, কিন্তু দুইটা বাড়ির মাঝখানে আমাকে 3 ফিট ফাঁকা রাখতে হবে, তাই না? জি স্যার। জি, অবশ্যই। তো ও আপনার জমির মধ্যে ঢুকে গেছে, কি হয়েছে, হয়তোবা তার ছাদের অংশ চলে আসছে বা তার কার্নিশের অংশ চলে আসছে বা ওয়ালের অংশ চলে আসছে। এখন কি করতে হবে? ওটা আপনাকে ভাঙতে হবে, তাই না? জি। জি আদালতে আপনাকে কি করতে হবে? ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করতে হবে 55 ধারায়। ম্যান্ডেটরি ইনজাংশন ইজ অলসো ওয়ান কাইন্ড অফ পারপেচুয়াল ইনজাংশন, মানে এই ইনজাংশনটাও কি চিরস্থায়ী চিরস্থায়ী। নিষেধাজ্ঞার মতোই। আমি ম্যান্ডেটরি ইনজাংশনের একটা মামলা করেছি, করে এই মামলার 5 দিন পরে এই মামলাতে টেম্পোরারি ইনজাংশন পেয়ে বসে আছি, মানে স্ট্যাটাস কো আমি পেয়েছি, যেন মামলা চলাকালীন এটাতে কোনো তো স্যার ক্ষতিপূরণও পাওয়া যাবে না? হ্যাঁ, পরের দিকে যদি আমি দাবি করি দিবে, নাও দিতে পারে। না, এখানে ওই যে আপনার সামনে ভাঙলো, আপনি আবেদন হুম। করলে আপনি মামলায় যখন ডিগ্রি পাবেন তখন ওরাই নিজেরাই ভেঙে সরিয়ে নিবে, ফাঁকা করে দিবে। কিন্তু সেই এতদিন বের হবো কি করে তখন? না, আপনি তখন কি করবেন? টেম্পোরারি দিবেন, দিয়ে দেখবেন জি পরিস্থিতি যদি স্যার। এরকম হয় সঙ্গে সঙ্গে আপনি ভেঙে দিবেন, আপনি এসে ওই তো ভেঙে দিবেন। ভাঙতে যে খরচ হবে ওটা তো পাবো তাহলে হ্যাঁ পরে। হ্যাঁ, ভাঙতে গিয়ে হয়তো বা ঝামেলা করবে, তখন আপনি 999-এ ফোন দিবেন, দিয়ে তখন মামলা চলবে। মামলা করার জি আগে, স্যার। পারলে নিজেরাই ভেঙে ফেলতে হবে। রাত্রে ভাঙবেন, ওরা যখন ছিল না ধাক্কা দিয়ে ভেঙে দিবেন। এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? জি। জি। তবে পরিস্থিতি বুঝে সংশ্লিষ্ট সিভিল কোর্টে যিনি প্র্যাকটিস করেন এরকম ভালো লয়ারের পরামর্শ নিয়ে এই ধরনের কাজ করতে হবে, ঠিক আছে? কারণ জি সব স্যার। ক্ষেত্রে সবকিছু কাজে লাগবে না, ওগুলো ভাঙতে গিয়ে আবার মারামারি খুনাখুনি হয়ে যাবে। তখন আবার আমাকে বলবেন, অবশ্যই। ইউটিউবে যারা ভিডিও দেখছেন আমার এই পরামর্শ শুনে নিজেরা কোনো কিছু করতে যাইবেন না, গিয়ে যদি মারামারি হয় আমাকে আবার দোষ দিবেন যে আপনার ভিডিও দেখে স্যার ইন্সপায়ার্ড হয়ে নিজেরা ভাঙতে গিয়ে বিপদে পড়েছে। ইউটিউবে ওয়ার্নিং দিয়ে দিলাম। 11টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান বা নামঞ্জুর করা যায়, 56 ধারায় বলছে 11টি ক্ষেত্রে। আচ্ছা, 5 আর 6 যোগ করলে কত হয়? 56। 11। 11। এই যে এখানে 56 56। লিখতে 5 আর 6 লাগে, যোগ করলে 11, 11টি ক্ষেত্রে। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ। যে ক্ষেত্রে হাস্যচক নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, শাকিব খানের সাথে সিনেমার অভিনয়ের কথা ছিল, শাকিব খান আর করবে না, বাধ্য করা যাবে না, মানে শাকিব খানকে আর হাঁ করানো যাচ্ছে না। আপনি করবেন না, আমি করব না, সে বারবার বলছে অভিনয় করবো না আপনার সিনেমায়, তার মানে হার আদালতে বাধ্য করতে পারবে না, কারণ এটা ব্যক্তিগত যোগ্যতা না। 21 ধারা অনুসারে, তাই না? জি, অবশ্যই। কিন্তু বলা যাবে যে যেই সময়ের জন্য আমার কাছে অভিনয় করার কথা ছিল সেখানে না সূচক নিষেধাজ্ঞা বা আদেশ দেওয়া যাবে 57 ধারায়। মানে আপনি যেই সময় আমার কাছে অভিনয় করার কথা ছিল 6 মাস, হ্যাঁ, 2026 হ্যাঁ। সালের জানুয়ারি থেকে শুনুন ভাই। জুন পর্যন্ত 6 মাস আমার কাছে অভিনয় করার কথা ছিল, আপনি করলেন না, এই সময় আপনি অন্য কারো কাছে অভিনয় করতে পারবেন না। আপনি কি বলছেন? আমি অসুস্থ, অভিনয় করতে পারবো না? তো ঠিক আছে, আপনি জি। অসুস্থ হলে অন্য কারো কাছে যেন অভিনয় করতে না পারেন, আমি আদালতে না। কিন্তু নিষেধাজ্ঞা করে নেব। এ হচ্ছে 57। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি কেউ আমার ক্লিয়ার। কাছে চাকরি করতে চাইলো, কন্ট্রাক্ট হলো 2 বছরের জন্য চাকরি করতে হবে, এখন সে বলছে আমি অসুস্থ, চাকরি করতে পারবো না বা কোনো অজুহাত দেখাচ্ছে, তো বললাম ঠিক আছে চাকরি করবে না, কিন্তু এই 2 বছর আপনি অন্য কারো কাছে চাকরি করতে পারবেন না। এই 57 ধারায় মামলা করে তাকে কি করে দেওয়া যাবে? অকর্ম করে দেওয়া যাবে, মানে চাকরি কর্মহীন করা করে যাবে। দেওয়া যাবে। হতাশ তার হয়ে মানে যাবে। বাধ্য হয়ে সে আমার কাছে যেন আসে, নাহলে বসে থাকবে 6 মাস লস তার। ইন্টারেস্টিং না?
জি হ্যাঁ স্যার। স্যার ইন্টারেস্ট